মাঠে, কারণ আপনি দেখবেন ঈদের দিনও কিন্তু বাচ্চারা থাকে। সো ইটস লাইক 365 ডেজ এর একটা জব। সো এখন ওনারাও আমাদেরকে হেল্প করেন এবং বাচ্চারাও এখন জানে যে এই রকম দিনে ওদের এইরকম একটা অপরচুনিটি আসবে। আসলে। লাইক লাস্ট ইয়ার যেমন একটা পলিটিক্যাল টার্মল চলছিল পুরো দেশে এবং অবরোধ ছিল পুরো লাস্ট কয়েক মাস ধরে। সো আমরা কিন্তু ভেবেছিলাম যে আমরা এইবার আর ইউনিভার্সাল চিলড্রেন্স ডেটা করবো না, বিকজ আমরা যেহেতু বাচ্চাদেরকে রিপ্লেস করি অন দ্য স্ট্রিট, আমি তো কোনো ভলেন্টিয়ার নামাতে পারছি না। আমরা চিন্তা করছিলাম যে আমরা এবছর আর ইউনিভার্সাল চিলড্রেন ডেটা সেলিব্রেটই করবো না, বিকজ এটা খুব রিস্কি হয়ে যায় ভলেন্টিয়ার্সদের জন্য, এবং কারণ আমরা তো ওদের ওই সিকিউরিটিটা দিতে পারি না। যদি একটা দুর্ঘটনা ঘটে যায় তাহলে দায়িত্বটা আমরা কিভাবে নেব। সো আমরা আসলে মোটামুটি ডিসিশন ছিল যে করছি না, কিন্তু 2 সপ্তাহ আগে থেকে, যে শীতের সময়টাই তো আমরা করি, নভেম্বর মাসেই করি প্রতি বছর, 2 সপ্তাহ আগে থেকে দেখা গেছে যে করবি যখন রাস্তা যায়, আমরা যখন রাস্তা যাই, সারাক্ষণ বাচ্চারা বলতে থাকে আমাদেরকে যে ভাইয়া আপু জাগো কবে হবে, জাগো কবে হবে, মানে ওরা তো ওইটাই বোঝে আসলে। সো ওদের রিকোয়েস্টে আমরা কিন্তু পরে রাস্তার অ্যাক্টিভেশনটা আমরা বন্ধ রেখেছিলাম, বাট আমাদের যে কার্নিভালের যে পার্টটা, যেখানে আমরা বাচ্চাদেরকে একটা মাঠে নিয়ে গিয়ে সারাদিনের জন্য একটা ফেয়ারের মতো অর্গানাইজ করি, সেটা কিন্তু আমরা করেছিলাম। সো ওইটা ওদের ডিমান্ডেই আমাদের এখন করতে হয়। সো ওরা জানে এবং ওয়েট করে। এছাড়া অন্য কোনো ধরনের কমিউনিকেশন ওদের সঙ্গে হয় সারা বছরে আপনাদের জাগো ফাউন্ডেশনে? সারা বছর আসলে যেটা হয় যে ওদের সাথে তো আমাদের রাস্তায় দেখা হয়, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একটা তৈরি হয়েই যায়। এবং আমরা এটা মনে করি, বিশ্বাস করি আসলে মনে প্রাণে, এই উদ্যোগটা জাগো ফাউন্ডেশন থেকে নেওয়ার পর থেকে এখন দেখবেন ইয়াং জেনারেশনের মধ্যে অনেকেই অনেক স্কুল খুলেছে, যে হাতিরঝিলে স্কুল আছে, বিভিন্ন জায়গায় দেখবেন একটা মাঠ পেলে ধানমন্ডি লেকের ওখানে একটা স্কুল আছে, ইনফর্মাল স্কুলিং। এরা দেখা গেছে যে অনেকে আমাদের থেকেই আমাদের সাথে একসময় কাজ করেছে, বা অনেকে আমাদের দেখে উৎসাহিত হয়ে এই কাজগুলো করছে। সো একটা যে সোশ্যাল চেঞ্জ ইউথরা, যেটাকে আমরা মনে করি যে পাওয়ার অফ বাংলাদেশ, যে 50%-এর বেশি ইয়াং জেনারেশন বাংলাদেশে, সো ইউথরা কিন্তু অলরেডি দে আর টেকিং দেয়ার পার্ট সিরিয়াসলি। সো ওরা কিন্তু ওই রোলটা অলরেডি চেঞ্জ করা শুরু করেছে, যেটা আসলে ভবিষ্যতে আমরা অদূর ভবিষ্যতে দেখবো যে মানে পুরো বাংলাদেশের চেহারাটাই হয়তো আমরা একদিন চেঞ্জ করতে পারবো। আমরা একটা ব্রেকে যাব, কিন্তু বিরতিতে যাওয়ার আগে আমি একটু করভির কাছ থেকে একটা বিষয়ে জানতে চাইবো, এটা বিরতির পরে বললেই ভালো হয় আমার জন্য। সেটা হচ্ছে যে আপনারা যে স্কুলিং প্রোগ্রামটা আছে, আমরা জানি যে বেশ কিছু সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আপনারা স্কুলিং করেন। এই স্কুলিংটা কিভাবে করেন, এখানে কতগুলি শিশু আছে এবং তাদের এই পুরো প্রক্রিয়াটা কিভাবে আপনারা বাস্তবায়ন করছেন, অর্থাৎ তাদের এটা ফান্ডিং থেকে শুরু করে পুরো বিষয়টি আমরা আসলে একটু জানতে চাইবো আপনার কাছ থেকে বিরতির পরে। আশার বাংলাদেশে নিচ্ছে একটি বিরতির পর ফিরে এলাম আশার বাংলাদেশে। করভি, যেটা জানতে চেয়েছিলাম যে এই যে স্কুলিং যে প্রোগ্রামটা আছে আপনাদের শিক্ষা, এই প্রোগ্রামটা কতজন শিক্ষার্থীকে আপনারা এখন অন্তর্ভুক্ত করেছেন বা শিক্ষা দিচ্ছেন? বর্তমানে 1600 কিডস, 1600 বাচ্চা এখানে পড়াশোনা করছে 8টা স্কুলে। 8টা স্কুলের মধ্যে 3টা স্কুল চলে হচ্ছে কি ট্রেডিশনাল সিস্টেমে, নর্মালি যেভাবে স্কুলগুলো হয়। বাট একটা সময় আমরা যখন ঢাকার বাইরে স্কুল খোলা শুরু করলাম, তখন দেখলাম যে টিচারের খুব অভাব, এবং আমরা মানুষকে বললাম যে আমরা যদি একটু বেশি টাকা দিই, সেক্ষেত্রে সে কি আসলে বান্দরবনে গিয়ে বা টেকনাফে গিয়ে থাকবে একটা বছর, এবং আমরা আসলে কনভিন্স করতে পারিনি। তখন চিন্তা করলাম যে জাস্ট বিকজ টিচারগুলো যাচ্ছে না বা সব কিছু ঢাকার মধ্যে, তাই বলে কি ঢাকার বাইরের মানুষগুলো কি কোয়ালিটি এডুকেশন পাবে না। তো তখন আমরা যেটা করলাম হচ্ছে গ্রামীণ ফোন এবং অগ্নির সাথে একটা পার্টনারশিপে আমরা আরও 5টা স্কুল এখন রান করছি, অনলাইন স্কুল আমরা এটাকে বলে থাকি। এই স্কুলটা যেটা হয় যে ইন্টারনেটের মাধ্যমে ঢাকায় বসে শিক্ষকরা আপনার গ্রামে পড়াচ্ছে। সো বাচ্চারা ওখান থেকে, এটা ভিডিওর মতো শুধু না, এটা 2 ওয়ে কমিউনিকেশন। সো বাচ্চারা ওখান থেকে কন্টিনিউয়াসলি রিপ্লাই দিচ্ছে, এবং ওই এন্ডে আবার একটা টিচার আছে ওই এলাকার, যে একজন হয়তো বা ক্লাস 12 পাস, তো সে আবার বসে বসে বাচ্চা, ছোট বাচ্চা যেহেতু অনেক, সো তাদেরকে আবার হেল্প করছে পড়ানোর জন্য। এবং আরও 5টা স্কুল আমাদের আন্ডার কনস্ট্রাকশন, হোপফুলি এই ডিসেম্বরের মধ্যে আমরা শুরু করে ফেলবো। এই যে 8টি স্কুল এখন কাজ করছে, এগুলি কোন কোন এলাকায়, ঢাকা ছাড়া আর? ঢাকা তো 2টা আছে, বনানী এবং রায়ের বাজার। তারপর হচ্ছে কি আপনার চিটাগাঙে একটা আছে মতিঝর্ণায়। এছাড়া গাজীপুর, রাজশাহী, বান্দরবন, গাইবান্ধা আর মাদারীপুর। তো এই 1600 ছাত্র যে পড়ে, ওদের পড়াশোনার খরচ এটা কিভাবে নির্বাহ করা হয়? আচ্ছা, যেহেতু আপু আমার সাথেই আছে, এই প্রোগ্রামটা যেহেতু আপু দেখে, আমি আপু কি বলি এটা বলার জন্য। আচ্ছা, ঠিক আছে, যদি একটু বলেন।
আমাদের এই প্রোগ্রামটাকে আমরা বলি স্পন্সরেড চাইল্ড প্রোগ্রাম। এটা আসলে ওয়ার্ল্ড ওয়াইড খুব ফেমাস একটা কনসেপ্ট। ওয়ার্ল্ড ভিশন এবং আরও সেভ দ্য চিলড্রেন অনেকেই এই প্রোগ্রামের আন্ডারেই আসলে বাচ্চাদেরকে পড়ানোর আইডিয়াটা নিয়ে এসছে। স্পন্সরেড চাইল্ড যেটা হয় যে একজন মানুষ, একজন যার সামর্থ্য আছে সেরকম একজন মানুষ 1500 টাকা দিয়ে একটা বাচ্চা দায়িত্ব নিতে পারে। সো আমরা যে দায়িত্বটা নেয় তাকে বলি স্পন্সর প্যারেন্টস। যে আমরা বলি যে এটা আপনারই একটা ভার্চুয়াল চাইল্ড, আপনি হয়তো ওকে প্রতিদিন দেখেন না, ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করে দেন না, বাট এটা আপনার একটা বাচ্চা। আর বাচ্চাকে বলি যে দেখো তোমার, কারণ আমাদের তো স্কুলগুলো আসলে আন্ডার প্রিভিলেজ কিডসদের জন্য। সো এই সুবিধাবঞ্চিত বাচ্চাদের দেখা গেছে ওদের বাবা মা কেউ হয়তো বা রিক্সা চালায়, কেউ বাসায় কাজ করে, কেউ গার্মেন্টসে কাজ করে, এরকমই সবাই আমাদের মানে ঢাকায় বেস যার বা অ্যাটলিস্ট ইসলাম এরিয়ায় যেসব স্কুলসগুলো, আর ঢাকার বাইরে যেগুলো সেগুলো দেখা গেছে কোনো কৃষক, দিনমজুর, এই ধরনের সবাই আমাদের মানে স্কুলের যারা বাচ্চাদের প্যারেন্টস আর কি। সো আমাদের দেখা গেছে যে অনেক সময় এই বাচ্চাগুলোর প্যারেন্টস তো বোঝে না আসলে ওর পড়াশোনাটা কতটা জরুরি। ওনারা ভাবেন যে আমার বাচ্চা যদি আজকে রাস্তায় গিয়ে ভিক্ষা করে ও 100 টাকা বাসায় নিয়ে আসবে। সো ওই ইনকামটা ওনারা ফরগো করতে চান না, যে এই ইনকামটা হলে তো আমার লাভ, আমার ফ্যামিলি চলতে সুবিধা হবে। সো এই ভিশনটা উনি বোঝেন না যে এই বাচ্চাটা আজকে যদি ওর বয়স 6 এখনও কাজ করছে, ও যখন বয়স 15 হবে তখনও যে কাজটা করবে ওর কিন্তু আয় দেখা যাবে ইনফ্লেশনের সাথে অ্যাডজাস্ট করে যতখানি ইনকাম ততখানিই রয়ে যাবে। ও কিন্তু কোনোদিনই আর ওই যে এডুকেটেড হওয়ার কারণে ওর যে স্কোপটা থাকতো লাইফে সেটা কিন্তু আর সে পাচ্ছে না। আর ওই প্যারেন্টসরা দেখা যায় যে ইমিডিয়েট ফিউচারটা নিয়ে বেশি চিন্তিত। ওনারা ওই 10 বছর 15 বছর পরে কি হবে সেটা আসলে ওনারা দেখা যায় যে অনেক সময় বুঝতে পারেন, বাট মানে ইমিডিয়েট নিডটাকেই বেশি এমফাসাইজ করেন আর কি। সো আমরা যখন বাচ্চাকে দেখাই যে দেখো তোমার আরেকটা প্যারেন্টস আছে যে তোমাকে কেয়ার করে, যে তোমার ম্যাথসে রেজাল্ট যে তুমি এবার খারাপ করলে সেটা নিয়ে তোমাকে প্রশ্ন করে, তোমার সাথে কথা বলে, এই যে একটা বন্ড, এই জিনিসটা আমরা ক্রিয়েট করি। আমরা প্রত্যেক এভরি 3 মান্থস আমরা বাচ্চাদের যে রেজাল্ট কার্ড সেটা আমরা তার স্পন্সর প্যারেন্টসকে পাঠাই, এবং ইউল বি অ্যামেজড কত ফোন কলস আর কত ইমেলস আমরা পাই যে আমার বাচ্চার পরীক্ষা তো গতবার তো ভালো করলো, এবার কেন খারাপ করলো, বা ও এবার এত অ্যাবসেন্ট কেন, এরকম অনেক কোয়ারিজ আমরা পাই। সো আমরা ওই বন্ডটাই আসলে ক্রিয়েট করতে চাই যে দেয়ার ইজ সামওয়ান হু কেয়ার্স ফর দিস চিলড্রেন। সো ওইটার মাধ্যমেই আমাদের মেইনলি আসলে এই প্রোগ্রামটা রান করে, যে 1500 টাকা দিয়ে বা $20 পুরো দেখা গেছে যে পুরো বাংলাদেশের মানুষই আসলে দেখা গেছে যে এই প্রোগ্রামটাতে এগিয়ে আসে। ওনারাই দেখা যাচ্ছে ইদার বাংলাদেশে অথবা বাংলাদেশের বাইরে থেকে, কারণ দেখবেন যে যারা বিদেশে থাকে বাংলাদেশে কিছু একটা করতে চায়, সো অর্গানাইজেশন খোঁজে যে কোথায় আসলে যে টাকাটা আমি দেব ওই টাকাটার আসলে মিসইউজ হবে না, বা এটা একটা ভালো কাজে যাবে, বা আমি এটা দেখতে পারবো চোখের সামনে যে না এটার আসলে একটা ইম্প্যাক্ট হচ্ছে। সো আমরা যেটা করভি বলছিল যে আমরা তো আসলে ফেসবুকের মাধ্যমে ডিজিটাল মিডিয়াতে আমরা নিজেদেরকে সবচেয়ে বেশি ইউথ অর্গানাইজেশন হিসেবে আসলে যে আমরা সবচেয়ে বেশি প্রেজেন্ট ওইখানে ভিজিবল। তো আমরা ওইভাবেই আমরা কল দিয়ে দিয়ে দেখা গেছে যে আমরা নতুন স্পন্সর নিয়ে আসি, এবং ওটা আমাদের ফাউন্ডেশনের একটা বড় সোর্স অফ ইনকাম, বড় স্ট্রেংথ। এটা ছাড়াও আসলে দেখা গেছে যে আপনার কিছু ওয়ান অফ ডোনেশনস আমাদের আসে, যেমন আমাদের যে 1500 টাকা যে খরচটা এটা হয়তো বা ওর রেগুলার যে এক্সপেন্সটায় টিচার্স বা বই খাতার তখন স্টেশনারিজ প্রতি মাসের এক্সপেন্সই চলে যায়। বাট আমরা এই জন্য আমরা বিভিন্ন কর্পোরেটসের কাছে যাই যে কেউ হয়তো বা আমাদেরকে ইউনিফর্ম দিয়ে দিল, কেউ হয়তো বা ব্যাগস দিয়ে দিল সব বাচ্চার জন্য, আর কেউ হয়তো বা জুতো দিয়ে দিল, এরকম করে করে আসলে আমরা কর্পোরেট ডোনার্সদেরকে নিই যারা আসলে টেক কেয়ার করে এরকম মানে ওয়ান অফ ডোনেশনস, যেগুলো এক্সট্রা খরচ আপনার 1500 টাকা যেহেতু একটা বাচ্চার আসলে খরচ কাভার হয় না। আর এই মুহূর্তে আমাদের প্রায় 1000 স্টুডেন্টস এর স্পন্সর আছে। তো আমাদের স্কুলের সেশনটা শুরু হয় আসলে অগাস্টের দিকে। তো আমরা নতুন বেশ কিছু স্টুডেন্টস নিয়েছি, সেজন্য আমাদের এখনও 600 স্টুডেন্টস আছে যাদের এখন কোনো স্পন্সর প্যারেন্টস নেই। সো আমরা সেটা নিয়ে আসলে কাজ করছি, যে মানুষের কাছে যাচ্ছি, বা আমাদের যে এই বছর যেটা আমাদের যে কল ছিল ইউনিভার্সাল চিলড্রেন্স ডেতে যে ইনভেস্ট ইন এডুকেশন, সেই কলটা নিয়েই কিন্তু আমাদের এই বছরের যেই বিশ্ব শিশু দিবস যেটা আমরা উদযাপন করলাম এই বছর, সেটার কল ছিল কিন্তু ইনভেস্ট ইন এডুকেশন, যে এডুকেশনের মাধ্যমেই একটা বাচ্চাকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন ফিউচারের দিকে, এবং সেটাই আপনাকে ফিউচারটা চেঞ্জ করে দেবে। সো আমাদের ওই কলের সাথেই কাজ করে আসলে আমরা বলছি যে জাগো ফাউন্ডেশন আসলে কিভাবে চেঞ্জ করছে, যে ইনভেস্ট ইন এডুকেশন, ইনভেস্ট ইন ফিউচার।
করবীর কাছে আবার ফিরে আসবো, জাগো ফাউন্ডেশন কিভাবে চেঞ্জ করছে, এটা সামগ্রিকভাবে আর কোন কোন ক্ষেত্রে আপনাদের এই পরিবর্তনের প্রভাবটা আছে, কোন কোন ক্ষেত্রে কাজ করছেন? আচ্ছা, আমাদের প্রচুর আসলে প্রোগ্রাম হয়। এটা হচ্ছে কি আমাদের দুটা মেইন প্রোগ্রাম, একটা হচ্ছে কি চিলড্রেন্স এডুকেশন, আর হচ্ছে কি ইউ ক্যান সে ভলেন্টারিজম আর ইউথ ডেভেলপমেন্ট। সো ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রামটায় যেটা হয় হচ্ছে কি যে আমরা ইউথকে কন্টিনিউসলি চেষ্টা করি এঙ্গেজ রাখার জন্য ভালো কাজে। যেরকম আমরা দেখলাম যে ইউসিডি ইউনিভার্সাল চিলড্রেন্স ওনারা পার্টিসিপেট করলো, এরকম সারা বছর ধরে আসলে অনেক কাজ তারা করে যায়। যেরকম ওদের একটা প্রোগ্রাম আছে মাই রোড মাই রেসপন্সিবিলিটি। আমরা কিন্তু খাওয়া শেষ হয়তো প্যাকেটটা ফেলে দিলাম রাস্তার মধ্যে, তো হয়তো বা কোনোদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন যে কয়েকশো ইয়েলো টি শার্ট পরে আমরা আমাদেরকে বলি যে ইয়েলো আর্মি। তো তারা হয়তো বা গিয়ে নিজেরা রোডটা ক্লিন করছে, তারা মানুষকে বলছে যে আসেন আমরা একটা দিনের জন্য আজকে না ফেলি এবং আমরা প্র্যাকটিস করি এটা যতদিন আমরা নিতে পারি। এমন না যে একদিনে বন্ধ হয়ে যাচ্ছে, বাট হয়তো বা ওই দিন একটু কম হলো, কিছু মানুষ হয়তো অভ্যাস হয়ে যাচ্ছে। এবং যারা ভলেন্টিয়ার্স তাদের তো নিজেদের মধ্যে ডেফিনেটলি এটা নিয়ে অ্যাওয়ারনেস হচ্ছে। এটার পাশাপাশি এখনও কিন্তু বাংলাদেশের মানুষের ধারণা হচ্ছে গিয়ে যদি কারো ক্যান্সার হয় তাহলে হয়তো তার পাশে যাওয়া যাবে না, তার কাছাকাছি যাওয়া যাবে না। তো এরকম অনেক ঢাকা শিশু হসপিটালে এরকম অনেক বাচ্চা আছে যেখানে আসলে ওর মা ছাড়া হয়তো বা কেউ ওর কাছে যায় না, তো ওরা খুব আপসেট লাইফ লিড করে যে কয়দিনই ওখানে থাকে। তো আমরা একটা দিনের জন্য ওখানে যাই, যে ওদের সাথে মজা করি, ওদের জন্য কার্টুনস একটু খেলনা নিয়ে যাই, বিকজ ওদের লাইফে হয়তো বা একটা বছর আছে, কিন্তু একটা বাচ্চার হয়তো বা ইচ্ছা আছে আমি হয়তো একটু শিশু মেলায় যাব। তো সেটা কি আসলে কোনোভাবে ওকে ওই ওর যে কয়দিন বেঁচে আছে ওর শেষ ইচ্ছাটা কি কোনোভাবে পূরণ করা যায় নাকি? বাংলাদেশে এখন নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছে, সেটা হচ্ছে কি যে অনেক ওল্ড হোমস গ্রো করছে, এবং এটার জন্য আমরা আমাদের মানে অ্যাটলিস্ট